আমরা আজকে নীতি আয়োগের উপর একটা শর্ট ভিডিও দেখব। নীতি আয়োগ 2015 সাল থেকে চালু হয়েছে। যার পুরো ফর্ম হচ্ছে, পুরো কথাটি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। প্ল্যানিং কমিশনের জায়গায় এটিকে 2015 সাল থেকে চালু করা হয়েছে। তাহলে ডিটেলসটা দেখে নেবো আমরা। ডিটেলস: 13ই আগস্ট 2014 সালে মোদি গভর্নমেন্ট 65 সালের পুরনো প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে একটি নতুন কমিশন তৈরি করে যার নাম নীতি আয়োগ, এবং 1 জানুয়ারি 2015 সাল থেকে নীতি আয়োগ স্ট্যাবলিশ করা হয়েছিল প্ল্যানিং কমিশনের জায়গায়। ঠিক আছে, সরি। এবার দেখা যাবে যে নীতি আয়োগ প্ল্যানিং কমিশনের মতো এক্সিকিউটিভ রেজলিউশনের মাধ্যমে তৈরি করা হয়েছিল। মানে ইউনিয়ন ক্যাবিনেট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউনিয়ন ক্যাবিনেট একটা এক্সিকিউটিভ রেজলিউশনের মাধ্যমে এটি তৈরি করেছিল, একটি মেমোরেন্ডামের মাধ্যমে। ওকে, মানে এটা একটি এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে এটি নাইদার এ কনস্টিটিউশনাল বডি। এটি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, বা সাংবিধানিক প্রতিষ্ঠান মানে সংবিধানে যার কোনো উল্লেখ ছিল না, বা নর এ স্ট্যাটুটরি বডি। স্ট্যাটুটরি বডি কাকে বলে? যে কখন কোনো অ্যাক্ট পাস করে, যেমন সিবিআই পাস হয়েছিল, দিল্লি পুলিশ অ্যাক্টের মাধ্যমে সিবিআই কে প্রতিষ্ঠান করা হয়েছিল, তাই এটি স্ট্যাটুটরি বডি, নট এ কনস্টিটিউশনাল বডি। যেমন আমরা ধরতে পারি ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন কি? ইলেকশন কমিশন আমাদের কনস্টিটিউশনে ক্লিয়ারলি উল্লেখ আছে যে ইলেকশন কমিশন থাকতে হবে, ন্যাশনাল ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন। ঠিক আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। ইলেকশন কমিশন হচ্ছে কনস্টিটিউশনের মধ্যে উল্লেখিত আছে, তার জন্য কনস্টিটিউশনাল বডি। আর যেগুলো আইনের মাধ্যমে আছে সেগুলো হচ্ছে স্ট্যাটুটরি বডি। কিন্তু যেগুলো এক্সিকিউটিভ রেজলিউশন, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউনিয়ন ক্যাবিনেটের মধ্যে একটি অর্ডারের মাধ্যমে যেগুলো প্রতিষ্ঠা করা হয়, সেগুলি হচ্ছে নন কনস্টিটিউশনাল অর এক্সট্রা কনস্টিটিউশনাল বডি অ্যান্ড এ নন স্ট্যাটুটরি বডি। ঠিক আছে, কোনো অ্যাক্ট, পার্লামেন্টে কোনো অ্যাক্ট পাস হয়নি এর জন্য। কি এর কাজ কি? কাজ হচ্ছে, আমরা যদি শর্টে ধরি, তাহলে নীতি আয়োগের কাজ 4টি ভাগে ভাগ করা যায় মোটামুটি। সেটি হচ্ছে পলিসি অ্যান্ড প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক। প্ল্যানিং কমিশনের যে কাজটা ছিল সেই কাজটাই করবে। ফস্টার কোঅপারেটিভ ফেডারেলিজম, মানে এটি কেন্দ্র, সেন্টার এবং নানা যে স্টেট, সেই সেন্টার স্টেটের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলবে, যাতে করে জিনিসগুলো যে কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অনেক সহজভাবে এবং ভালোভাবে রূপায়িত হতে পারে। ওকে, মনিটরিং অ্যান্ড এভ্যালুয়েশন। প্ল্যানিং কমিশনের মতো 5 বছর নয়, এটি বছর বছর অনুযায়ী প্রত্যেক বছরই কোনো প্রজেক্ট আনলে পরে তার কীরকম কি সেটির বাস্তবায়িত হলো সেটি মনিটরিং করবে এবং তার মূল্যায়ন করবে, ইভ্যালুয়েশন। ওকে, থিঙ্ক ট্যাঙ্ক। এর একটি থিঙ্ক ট্যাঙ্ক থাকবে, মানে একটি কোর গ্রুপ থাকবে, যেখানে তারা তারা রিসার্চ করবেন ব্যাপারগুলো নিয়ে, যে কোন কোন ব্যাপারে কিভাবে জিনিসগুলো আলোচনা করা যায়। এটা এটা হবে থিঙ্ক ট্যাঙ্ক নলেজ অ্যান্ড ইনোভেশন হাব। এখানে নতুন নতুন রাস্তা তৈরি করা হবে, সেখানে বিশেষ বিশেষ প্রজেক্ট থাকবেন, এবং এর হেড থাকবেন প্রাইম মিনিস্টার হিমসেলফ। ওকে, নেক্সট দেখি। আমরা কিছু কোশ্চেন নিয়ে এসেছি। ওকে ওকে, যদিও প্ল্যানিং কমিশন এখন রদ হয়ে গেছে, তবু এই কোশ্চেনটা পরীক্ষায় খুব আসে। দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। কোন বছরে প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল? উত্তর কেউ জানা থাকলে কমেন্টে জানাবে। উত্তর 1950 সালে। ফার্স্ট প্ল্যান স্টার্টেড ইন হুইচ ইয়ার? তাহলে প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটা শুরু হয়েছিল কবে থেকে? 1950 সালে তৈরি হয়েছিল, 1951 থেকে শুরু হয়েছিল, 1951 থেকে 1956। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং। ওকে, আমরা প্ল্যানিং এর পরবর্তীকালে আলোচনা করতে পারি। প্ল্যানিং কমিশন ওয়াজ স্ক্র্যাপড অন, এটা আমরা করেছি, একটু আগেই করলাম যে 14 সালে প্ল্যানিং কমিশন স্ক্র্যাপ হয়েছিল। 2015 সালে নীতি আয়োগ চালু হয়েছিল। ফরমেশন অফ নীতি আয়োগ ওয়াজ অ্যানাউন্সড ইন, বলা হচ্ছে নীতি আয়োগের যে ফরমেশন সেটা কবে কবে ঘোষণা করা হয়েছিল? 15ই আগস্ট 2014। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে, পরীক্ষায় আসবে তখন মনে পড়বে। নীতি আয়োগ ওয়াজ এস্টাবলিশড ইন, নীতি আয়োগ ঘোষণা করা হয়েছিল তো 15ই আগস্টে। ঠিক আছে, তাহলে নীতি আয়োগ এস্টাবলিশ করা হয়েছিল কবে? দেখো, ঘোষণা মানে এই দিন থেকে এটি কার্যকরী হয়েছিল। আর এস্টাবলিশ করা হয়েছিল কবে? সেটি হচ্ছে মানে আইনটি কবে পাস হয়েছিল, আইন অর্ডার, যে এক্সিকিউটিভ ইউনিয়ন ক্যাবিনেট থেকে যে অর্ডার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউনিয়ন ক্যাবিনেট, সেখানে যে অর্ডার অফিসে, সেই অর্ডারটা কবে পাস হয়েছিল? সেই অর্ডারটা পাস হয়েছিল 1 জানুয়ারি 2015। আমরা একটু আগে করেছিলাম, ব্যাক করে দেখে নেবে, ওইটুকুর মধ্যে সবটাই আলোচনা করে দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ ইন্ডিয়ান প্ল্যানিং? বলা হচ্ছে ইন্ডিয়ান প্ল্যানিং এর ফিচার কোনটি নয়?
ঠিক আছে, প্ল্যানিং নিয়ে আরো আলোচনা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত কোশ্চেনগুলো প্র্যাকটিস করে রাখো। ডেভেলপমেন্ট প্ল্যানিং, কোনো দেশের অবশ্যই ডেভেলপমেন্ট প্ল্যানিং তার থাকবে, তার মধ্যে বলছি কোনটি নয়। ইন্ডিকেটিভ প্ল্যানিং, ইন্ডিকেটিভ প্ল্যানিং মানে হচ্ছে যেখানে আমরা পরিমাপ করতে পারবো। ডেমোক্রেটিক প্ল্যানিং মানে হচ্ছে, ডেমোক্রেটিক মানে বুঝতেই পারছো, গণতন্ত্র বিষয় প্ল্যানিং। তিনটেই থাকবে আমাদের প্ল্যানিং এর মধ্যে। থাকবে না কোনটি? সেন্ট্রালাইজ প্ল্যানিং। দেখো, ইন্ডিয়ায় হয় ফেডারেলিজম প্ল্যানিং, ঠিক আছে। সেন্ট্রালাইজ প্ল্যানিং মানে শুধু কেন্দ্র, কেন্দ্র এই ব্যাপারগুলো সব দেখভাল করবে তা নয়, কেন্দ্র এবং রাজ্য উভয়ে মিলে, উভয় মিলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত করে। গ্র্যান্ড ইনোভেশন চ্যালেঞ্জ ওয়াজ লঞ্চড বাই, গ্র্যান্ড ইনোভেশন চ্যালেঞ্জ, এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এটা টার্ম, এটা ফ্রেজ, এটা মনে রাখবে। সেটি গ্র্যান্ড ইনোভেশন চ্যালেঞ্জটি কোন, মানে কোন কমিশন, মানে কে এটি লঞ্চ করেছিল, ঠিক আছে। আমরা যদি উত্তর দেখি, উত্তর হবে নীতি আয়োগ। ওকে, নীতি আয়োগ গ্র্যান্ড ইনোভেশন চ্যালেঞ্জ লঞ্চ করেছিল। ফুল ফর্ম অফ নীতি আয়োগ ইজ, এটা তো খুব কমন কোয়েশ্চেন। ওকে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, সব অপশনগুলো পাশাপাশি আছে, ভুল করবে না। ন্যাশনাল ইনস্টিটিউট নয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্টিং ইন্ডিয়া নয়, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ওকে, নেক্সট দেখি কি আছে। হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য চেয়ারপারসন অফ নীতি আয়োগ, নীতি আয়োগের হেড কে থাকেন? বললাম একটু আগে, আমি আলোচনা করার সময় বলে দিয়েছি কে, প্রাইম মিনিস্টার। ওকে, প্রাইম মিনিস্টার হেড থাকেন। হু অ্যাপয়েন্টস দ্য ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ, নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন কে কে নিয়োগ করেন? সেটিও প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের হাতেই সবচেয়ে বেশি কন্ট্রোলটা থাকে এখানে। ওকে, নাম্বার অফ পার্ট টাইম মেম্বার্স ইন নীতি আয়োগ ইজ, এটা একটি টেকনিক্যাল কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবে। যদি পরবর্তীকালে বড় আকারে আমরা নীতি আয়োগ নিয়ে আলোচনা করি, তখন এইগুলো সব আমাদের মনে পড়বে, ঠিক আছে। কি বলেছে? পার্ট টাইম মেম্বার্স নীতি আয়োগে কজন থাকবে? 5 জন, 10 জন, 2 জন। বলা হচ্ছে দুজনের বেশি নয়, নট এক্সিডিং 2, মানে হাইয়েস্ট 2 জন থাকতে পারে, ঠিক আছে। 2 জন নয়, কিন্তু হাইয়েস্ট 2 জন থাকতে পারে। ওকে, তার জন্য এটি উত্তর। দ্য কনসেপ্ট অফ পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, এটি পুরনো একটি কোশ্চেন। দেখো, 1970s এ পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতীয় প্ল্যানিং এ? 1970s এ। ওকে, এনগেজমেন্ট অফ লোকাল পিপল ইন ডেভেলপমেন্ট প্রজেক্ট রেফার্স টু, যে স্থানীয় যে জনগণ, স্থানীয় জনগণকে ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যে অংশীভূত করার ব্যাপারটা কোন ডেভেলপমেন্ট প্ল্যানে মধ্যে আসে, ঠিক আছে। কে বলতে পারবে? এটা পুরনো কোশ্চেন। এটা এটা হচ্ছে, এই ব্যাপারটি হচ্ছে পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট, মানে যেখানে কেন্দ্র দায়িত্ব দেবে রাজ্যকে, রাজ্য দায়িত্ব দেবে ব্লক স্তরে, এবং ব্লক স্তরে সবাইকে মিলে, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া বা ডেভেলপমেন্ট এগিয়ে যাওয়া হবে, সেটি হচ্ছে পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট। দ্য এন্টায়ার প্রসেস অফ পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট টু বি কমপ্লিটেড ইন, কত বছরে, কতগুলি স্টেজে কমপ্লিট হবে? 4 স্টেজ। যদি আমরা পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট নিয়ে পরবর্তীকালে করি, তাহলে এটি আমরা আলো ক্লিয়ার করে করবো। আপাতত কোশ্চেনগুলো সলভ করে রাখো। 15, the form of participation where primary stakeholders participate discussion and analysis predetermined object and predetermined objective is called কি? participation by collaboration। ওকে, কোশ্চেনগুলো সলভ করে রাখো, কাজে লাগবে। দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল প্ল্যানিং, এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আমরা জানি এর উত্তরটা কি হবে। ইন্ডিয়ান প্ল্যানিং এর ফাদার কাকে বলা হয়? এম বিশ্বেশ্বরাইয়া। ওকে, নেক্সট, রোলিং প্ল্যান কাকে বলা হয়? রোলিং প্ল্যান কাকে বলা হয়? আমরা জানি ইন্ডিয়ান কংগ্রেস সরকার, যে কংগ্রেস ইউপিএ সরকার রোলিং প্ল্যান ইন্ট্রোডিউস করেছিল। সরি, এটি ইউপিএ সরকার নয়, এটি এনডিএ সরকারই করেছিল রোলিং প্ল্যান। কিছু কিছু কারণে ইতিহাসে মাঝে মাঝে 5 ল্যান্ড প্ল্যানিং গুলো স্টপড হয়ে, মানে কোথাও কোথাও থামিয়ে দিতে হয়েছিল, এবং তখন রোলিং প্ল্যান তৈরি করা হয়েছিল। এটির রোলিং প্ল্যানের, মানে এটির মূল বক্তব্যটা কি, রোলিং প্ল্যান কাকে বলা হয়, ঠিক আছে। আমরা যদি দেখি রোলিং প্ল্যান কাকে বলা হয়, এটি বলা হয় চেঞ্জেস, সি, অপশন সি অ্যান্সার হবে, যে প্রত্যেক বছর নতুন নতুন গোল দেওয়া হবে এবং প্রত্যেক বছরই টার্গেট পূরণ করা হবে। 5 ইয়ার্স প্ল্যানিং এর ক্ষেত্রে 5 বছর ধরে যে টার্গেটটা পূরণ করা হয় এবং 5 বছরের মধ্যে ইভ্যালুয়েশন করা হয়। রোলিং প্ল্যানের ক্ষেত্রে প্রত্যেক 1 বছরের মধ্যেই ব্যাপারটি মূল্যায়ন করা হবে এবং এটিকে বাস্তব রূপ দেওয়া হবে। হু অ্যামংস দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট সার্ভিস মেম্বার অফ ত্রিপুরা স্টেট প্ল্যানিং বোর্ড, এটি ত্রিপুরার একটি কোয়েশ্চেন, চাইলে করতে পারো, নাও করতে পারো, যারা ত্রিপুরা এক্সাম দেবে তাদের দেখতে পারো। ত্রিপুরা স্টেট প্ল্যানিং বোর্ড was set up in 1978
হু অ্যামং দ্য ফলোইং স্টেট ত্রিপুরা স্টেট প্ল্যানিং বোর্ড, ত্রিপুরার পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে শ্রী নিপেন চক্রবর্তী। পঞ্চায়েতি রাজ সিস্টেম এখানে আসতে পারে। দেখো পঞ্চায়েতি রাজ সিস্টেম বেসড অন দ্য ভিশন অফ, পঞ্চায়েতি রাজ সিস্টেম কার ভিশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? ঠিক আছে, এটি হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বলেছিলেন যে পঞ্চায়েতি রাজ সিস্টেম মানে একদম তৃণমূল স্তরে, মানে একদম গ্রাসরুট লেভেলে যদি আমরা শাসন আনতে পারি, স্বায়ত্ত শাসন, তাহলে দেশ বিকশিত হতে পারবে। 22 নম্বর কোয়েশ্চেন, which constitutional amendments give recognition and protection to the government, লোকাল গভর্নমেন্ট, স্বায়ত্ত শাসন? দুটি হয়েছিল দেখো, 73 এবং 74তম। 73-এ হয়েছিল পঞ্চায়েত, 74-এ হয়েছিল মিউনিসিপ্যালিটি। মানে ব্লকের পরে এই 73 এবং 74তম 1992 সালে এই সংশোধনীর মাধ্যমে 73 এবং 74তম লোকাল গভর্নমেন্টের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছিল। ওকে, কততম সংশোধন এটা ছিল? কেউ বলতে পারবে যে কততম সংশোধন ছিল এই যে 1992 সালে 73 এবং 74তম সংশোধন? বলতে পারবে? তাহলে কমেন্টে জানাও, কোয়েশ্চেন থাকলো, বাড়ির কাজ। পঞ্চায়েতি রাজ ইজ এ 3-tier সিস্টেম। ওকে, পঞ্চায়েতি রাজ কত সিস্টেম? 3-tier সিস্টেম। প্রথমে জেলা, তারপর ব্লক, তারপরে পঞ্চায়েত। ওকে, জেলা, ব্লক, পঞ্চায়েত, এটা 3-tier সিস্টেম, এই জন্য 3-tier সিস্টেম। ডিস্ট্রিক্ট লেভেল পঞ্চায়েত আর নোন অ্যাজ, ডিস্ট্রিক্ট লেভেলে পঞ্চায়েতকে কি নামে ডাকা হয়? কি বললাম? জেলা, জেলা পরিষদ, তারপরে ব্লক, তাহলে এটি হবে জেলা পরিষদ। ওকে, আমরা পরবর্তীকালে আলোচনা করলে এটি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নেক্সট কোশ্চেন দেখবো, লোকাল সেলফ গভর্নমেন্ট ইন্টারেস্ট টু ইমপ্রুভ, লোকাল মানে স্বায়ত্ত শাসন, লোকাল সেলফ গভর্নমেন্ট মানে হচ্ছে স্বায়ত্ত শাসন। স্বায়ত্ত শাসন কিসের জন্য দেওয়া হয়? কোনটির ইমপ্রুভমেন্টের জন্য দেওয়া হয়? সেটি যদি আমরা দেখি, সেটি দেখব কি, ইকোনমিক কন্ডিশন নাকি সোশ্যাল, সামাজিক নাকি অর্থনৈতিক? এটা হচ্ছে বোথ, সামাজিক এবং অর্থনৈতিক ভাবে দুই ভাবেই এগিয়ে যাওয়ার জন্য আমরা এই যে স্বায়ত্তশাসন, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ব্যবস্থা, এটির সংশোধন করে ভারতীয় শাসন ব্যবস্থায় আনা হয়েছে। ঠিক আছে, পঞ্চায়েত আর কনস্টিটিউটেড ফর, কত বছরের জন্য পঞ্চায়েত তৈরি করা হয়? এটা সবাই জানবে, আশা করি সবাই জানবে। এটি 5 বছরের জন্য, 5 বছর পর পর পঞ্চায়েত ভোট হয়। হাউ মেনি সিটস, অ্যাকচুয়ালি ভারতের প্রত্যেকটি ভোটই 5 বছর হয়, শুধুমাত্র রাজ্যসভার যে মেম্বার তারা 6 বছরের জন্য সিলেক্টেড হন। ঠিক আছে, আচ্ছা পরে এটা আলোচনা করা হবে, এটা মনে রেখো তাহলেই হবে। হাউ মেনি সিটস আর রিজার্ভড ইন পঞ্চায়েত ফর উইমেন মেম্বার্স, বলা হচ্ছে পঞ্চায়েতে মহিলাদের জন্য কত পার্সেন্ট সিট সংরক্ষিত থাকে? 1/3। ওকে, 1/3, 1/3। এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে উইমেন এম্পাওয়ারমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে। SC/ST সিটস আর রিজার্ভড ইন পঞ্চায়েত অন দ্য বেসিস অফ, কোন হিসাবে SC/ST পপুলেশন, SC/ST সিটস গুলো সংরক্ষিত করা হয়? পপুলেশনের হিসাবে। ওকে, পপুলেশন হিসাবে মনে রাখবে, এরিয়া বা পপুলেশন এরিয়া নয়, শুধু পপুলেশন, যেখানে জনসংখ্যা বেশি থাকবে সেখানে তত বেশি SC/ST রিপ্রেজেন্টেশন থাকবে। দ্য GVK Rao committee was appointed by, GVK Rao কমিটি কার দ্বারা অ্যাপয়েন্ট করা হয়েছিল? প্ল্যানিং কমিশন। ওকে, আমরা আরো ভালো করে দেখতে গেলে জানি GVK Rao একটি কমিটি, সেটি 1985 সালে তার রিকমেন্ডেশন পেশ করে। ওকে, ডিস্ট্রিক্টকে এখানে এই এই যে GVK Rao কমিটি এর রিকমেন্ডেশনে ডিস্ট্রিক্ট লেভেলে বেসিক ইউনিট, ডিস্ট্রিক্ট লেভেলে মেন ইউনিট প্রকাশ করা হয়েছিল, মানে ডিস্ট্রিক্ট থেকে দেখভাল করা হবে, ডিস্ট্রিক্টের মাধ্যমে পুরো ব্যাপারটি নজরদারি করা হবে ব্লক লেভেলে এবং পঞ্চায়েত লেভেলে। ওকে, এটি হচ্ছে GVK Rao কমিটি, 1985 সালে প্ল্যানিং কমিশন করা হয়েছিল। আপাতত এটুকু জানলেই হবে আমাদের। জেলা পরিষদকে এর মাধ্যমে শক্তিশালী করা হয়েছিল, মানে ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ, জেলা পরিষদের মাধ্যমেই পুরো সবকিছু নিয়ন্ত্রিত হবে স্বায়ত্তশাসনের, 3 tier যে পঞ্চায়েতি এবং মিউনিসিপ্যালিটি শাসন ব্যবস্থা আছে তার। 73rd constitutional amendment was passed in, এটি আমরা কেউ বলতে পারবে উত্তরটা কি হবে? আমরা বলেছি একটু আগে 73 এবং 74 দুটোই হয়েছিল 1992 সালে। কততম সংশোধনীর মাধ্যমে? তোমাদের বারবার বলছি, এটি আমাকে প্রশ্ন কমেন্টে জানাবে। ওকে, আরেকটি বিশেষ কোশ্চেন, বোনাস কোশ্চেন এটি, নীতি আয়োগ ওয়াজ এস্টাবলিশড অন ফার্স্ট, আচ্ছা নীতি আয়োগের ব্যাপারে কোন কোন ব্যাপারগুলো সঠিক? আমরা পুরো যে চ্যাপ্টারটা করেছি তার মধ্যে নিজেরা পারবে। দেখো, নীতি আয়োগ ওয়াজ এস্টাবলিশড অন 1 জানুয়ারি 2015, it comes under Ministry of Commerce and Industry, it
its full form is National Institution of Transforming India. It was replacement of Planning Commission. কি মনে হচ্ছে সবকটাই ঠিক? 1 জানুয়ারি 2015, ওকে, এটি এটি সঠিক। একবার রিভাইজ করে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটিও সঠিক। ইট ওয়াজ রিপ্লেসমেন্ট অফ প্ল্যানিং কমিশন, সঠিক, কিন্তু এটি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্ডারে আসে না, এটি আসে মিনিস্ট্রি অফ প্ল্যানিং। ওকে, মিনিস্ট্রি অফ প্ল্যানিং। ঠিক আছে, আশা করি সবার কাজে লাগবে। নোটগুলো নিয়ে রাখবে, খাতায় নোট নিয়ে রাখবে। হ্যাপি লার্নিং।